আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের ছোট্ট একটি জায়গা, মাত্র 21-22 কিলোমিটার চওড়া। বলা হয় এই সরু অংশটি কেটে দিলে দেশটির বিশাল একটি অংশ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই জায়গাটির নাম শিলিগুড়ি করিডোর, যাকে অনেকে চিকেন নেক বা চিকেন স্নেক বলেন। ভূরাজনীতির গবেষকরা বলেন এই ঝুঁকিপূর্ণ করিডোর নিয়ে ভারতের দুশ্চিন্তার শেষ নেই, এবং দুশ্চিন্তা কমাতে ভারত তাকিয়ে আছে বাংলাদেশের দিকে, বিশেষ করে বাংলাদেশের তেঁতুলিয়ার দিকে। ভারতের মতো একটি বিশাল দেশ কেন এই অতি ক্ষুদ্র একটি জায়গা নিয়ে এত পেরেশান? শোনা যায় তারা এই এলাকায় অনেক সৈন্য সমারোহ করেছেন। এত সৈন্য সমারোহ করার পরেও কেন তারা উদ্বেগ কমাতে পারছে না? এত সামরিক সরঞ্জাম বসিয়েও কেন ভারতের মনে স্বস্তি নেই? বিস্তারিত শুনবো আজকের ভিডিওতে। ভারতের মানচিত্র যদি একটু খেয়াল করেন, দেখবেন মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চল একটা সরু জমির মাধ্যমে যুক্ত, একটা সরু জায়গা। এই সরু অংশই হলো শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। এটি হলো ভারতের 8টি উত্তর পূর্ব রাজ্য। আমরা তো 7 সিস্টার শুনি, 7 রাজ্য, 7 বোন রাজ্য আমরা বুঝি। এখানে 8টি বলা হচ্ছে কেন বুঝতে পারবেন। একটি হচ্ছে আসাম, একটি হচ্ছে ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, মেঘালয় এবং সিকিম। এই 8টি রাজ্যের সাথে দেশটির গুরুত্বপূর্ণ ও সংকীর্ণ স্থলপথ হচ্ছে এই করিডোর। এই করিডোরের এক পাশে হচ্ছে বাংলাদেশ, অন্য পাশে নেপাল, উপরে ভুটান আর চীন। অর্থাৎ চারদিকেই আসলে আন্তর্জাতিক সীমান্ত। এই করিডোর উল্লিখিত 8টি রাজ্যের অন্তত 5 কোটি সহ, মানে এই 8টি রাজ্যের 5 কোটি আর ভারতীয় যে পরিমাণ মানুষ যাতায়াত করেন সেই ভারতীয়দের সাথে সংযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হচ্ছে এই করিডোর। এই সংকীর্ণ ভূখণ্ডের মধ্য দিয়ে ভারতের রসদ এবং যোগাযোগের সিংহভাগ চলাচল করে। ভারতের রেল লাইনগুলো উত্তর পূর্বাঞ্চলে বেসামরিক নাগরিকদের পাশাপাশি অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর সহ সব জায়গার সশস্ত্র বাহিনীর অনেক সদস্যকে পরিষেবা দিয়ে থাকে। তার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামরিক বিশ্লেষকরা বলছেন এই যে মাত্র 21-22 কিলোমিটার ব্যাপ্তি বা চওড়া, এই যে খুব সংকীর্ণ ভূখণ্ড, এটি যদি সংঘাত শুরু হয়, যদি প্রতিপক্ষ প্রবল চাপ সৃষ্টি করে, তাহলে পিছু হটবার জন্য প্রয়োজন হলে ভারতের হাতে খুব কম জায়গা থাকে, মানে পিঠ দেয়ালে ঠেকে যায়। ভারতের সশস্ত্র বাহিনী এবং নেতারা এই বিষয়টি আজকে অনুধাবন করছেন তা নয়, 1960 সাল থেকে তারা বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছেন। এবং প্রায় সেই সময়ই শিলিগুড়িতে একটি নতুন কোর স্থাপন করা হয়, এটা 33 কোর। সময়ের সাথে সাথে এই কোরের আকার বেড়েছে, পরিধি প্রসারিত হয়েছে, আরো অন্যান্য আনুষঙ্গিক সবকিছুই বৃদ্ধি ঘটেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের দক্ষিণে পানাগড়ে আরো একটি মাউন্টেন স্ট্রাইক কোর তৈরি করা হয়েছে। এরপর শিলিগুড়ির পূর্বে যেখানে হাসিমারা বিমান ঘাঁটি, সেখানে রাফালের একটি স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে বা মোতায়েন রয়েছে। S-400 ক্ষেপণাস্ত্রের একটি বড় ইউনিটও এইখানে সক্রিয় রয়েছে। অর্থাৎ তারা যে কতটা মনোযোগ দিয়েছে এটি বোঝা যাচ্ছে। 1980 সালে বাংলাদেশের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির ধারাবাহিকতায় 2011 সালে ভারতেও অনেক বিতর্ক হয়েছে, বাংলাদেশেও হয়েছে। অনেক বিতর্ক থাকা সত্ত্বেও ভারত 3 বিঘা করিডোর ইজারা সম্পন্ন করেছে, ইজারা দিয়েছে, যাতে বাংলাদেশ দহগ্রাম, আঙ্গুরপোতা, ছিটমহলে সহজে প্রবেশাধিকার পায়। এবং এই দহগ্রাম আঙ্গুরপোতায় 1 লাখেরও বেশি বাংলাদেশি বাস করেন ওই সময়ের হিসাবে। তখন ভারতের প্রত্যাশা ছিল যে বিনিময়ে বাংলাদেশ ভারতকে তেঁতুলিয়া করিডোরটি নির্মাণ করতে দেবে। কিন্তু
অবস্থার কারণে তা হয়নি, কারণ হঠাৎ করে পরিস্থিতি পাল্টে যায়, ভূ রাজনীতিটা পাল্টে গিয়েছিল চীন সহ অন্যান্য আনুষঙ্গিক কারণে এই অঞ্চলের ভূ রাজনীতিটা বদলে গিয়েছিল, এটি আর অগ্রসর হয়নি, রাজনীতিটা আসলে সেই পথে আর এগোয়নি। দহগ্রাম আঙ্গরপোতার যে সংকীর্ণ ভূখণ্ডের মধ্য দিয়ে একাধিক মহাসড়ক, একটি এক্সপ্রেসওয়ে, প্রধান রেলপথ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পেট্রোলিয়াম তেল এবং লুব্রিকেন্টের পাইপলাইন কিন্তু গেছে এই পথ দিয়ে। এই ভূখণ্ডের মধ্য দিয়েই আসামে উৎপাদিত অপরিশোধিত তেল বিহারের বারৌনি শোধনাগারে আনা হয় এবং পরিশোধিত পণ্য সমগ্র উত্তর পূর্ব ভারতে পাঠানো হয়। এরকম গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেটি নিয়ে আসলে ভারত চিন্তিত। ভারতের আসলে চিন্তার মূল কারণগুলো কি? চিন্তার মূল কারণই হচ্ছে চীনকে নিয়ে তারা বেশি চিন্তিত। ডোকলাম সীমান্ত বা ডোকলাম সংকটের সময় চীনারা সিকিম ভুটান যে ত্রিসংযোগ স্থলে আসার চেষ্টা করেছিল, এটি আমরা দেখেছি, গণমাধ্যমে শুনেছি, যেটিকে তারা মানে চীনারা এখন তাদের দাবি রেখা বলে দাবি করছেন। ভারত এটি আসলে প্রতিরোধ করার চেষ্টা করছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে ভারত প্রয়োজনীয় প্রস্তুতিও নিচ্ছে। ইতিমধ্যেই শিলিগুড়ির আশেপাশে আপনি যদি ঘোরেন বা যান, দেখতে পাবেন সেখানকার হাইওয়েগুলো ধরে গাড়ি চালালে, যদি আপনি গাড়ি চালান তাহলে আপনি দেখতে পাবেন হাইওয়ের দুই পাশেই সেনানিবাসের অস্তিত্ব, সেনানিবাস গড়ে উঠেছে। সম্প্রতি ওই এলাকায় ভারত আরো 3টি সামরিক ঘাঁটি স্থাপন করেছে। এর একটি কিষানগঞ্জে, যেটা বিহারে অবস্থিত, কিন্তু সীমান্ত থেকে খুব দূরে নয়, এমনকি বাংলাদেশ সীমান্ত থেকেও এটি খুব দূরে নয়। দ্বিতীয় সেনানিবাসটি চোপড়া, একটা জায়গা, একটা গ্রামের মতো জায়গা, কিন্তু শহরতলি হয়ে গেছে, সেই চোপড়ায় তৈরি হচ্ছে। এবং তৃতীয়টি ধুবড়ি গোয়ালপাড়া এলাকার ব্রহ্মপুত্র নদীর উত্তর তীরে বামুনিতে তৈরি হবে, মানে এটি প্রক্রিয়াধীন আছে। এত প্রস্তুতি সত্ত্বেও ভারতের মনে কিন্তু আতঙ্ক। আপনারা মনে করে দেখেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকাকালে সদ্য সাবেক প্রধান উপদেষ্টা ইউনুস যখন 7 সিস্টার্স নিয়ে নানান পলিটিক্যাল কথাবার্তা বলতেন, নানান হুমকি ধামকি দিতেন, ব্যঙ্গ খোঁচা দিতেন, তখন আমরা গণমাধ্যমে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে দেখেছি ভারত বাংলাদেশ সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, সৈন্য সমাবেশ ঘটাচ্ছে, অস্ত্রের সমাবেশ ঘটাচ্ছে, নানাবিধ, এই যে আমি বললাম যে সেনানিবাস এবং সরঞ্জাম ইত্যাদি ঘটেছে, এই ঘটনাগুলো অনেকদিন ধরেই কিন্তু তারা সেই জায়গাগুলোতে করছে। এটি যতটা না বাংলাদেশকে টার্গেট করে, হ্যাঁ প্রয়োজন হলে নিশ্চয়ই বাংলাদেশকে তারা ছেড়ে কথা বলবে না, কিন্তু তাদের মূল টার্গেট হচ্ছে চীন। এই কারণেই বিশ্লেষকরা বলছেন যে কোনো সংঘাত বা বড় ধরনের সংকট হলে এই করিডোর যদি ব্লক হয়ে যায়, যে বললাম জায়গা কম, বেশি পিছনে হটতে পারে না, তাহলে ব্লক হয়ে গেলে ভারতের উত্তর পূর্বাঞ্চল পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, যেটি শুরুতে বললাম। এ কারণেই অনেক বিশ্লেষক এটাকে ভারতের সবচেয়ে বড় চোক পয়েন্ট বলেন, মানে দম বন্ধ করা পয়েন্ট, শ্বাস বন্ধ হয়ে যাবে, গলায় যদি এখানে কেউ চিপে ধরে শ্বাস নিতে পারি না আমরা, দুর্বল স্থান, সংকীর্ণ পথ বা বাধা, যাই বলেন না কেন। এই ঝুঁকিগুলো আছে বলেই, এই ঝুঁকিগুলো অনুধাবন করছে বলেই ভারত এখনো সেখানে সেনাবাহিনীর শক্ত উপস্থিতি নিশ্চিত করে চলেছে। শুনলেন ইতিমধ্যেই নতুন গ্যারিসন বানিয়েছে, এয়ারবেস প্রতিষ্ঠা করেছে এবং উন্নত ক্ষেপণাস্ত্র সম্বলিত প্রতিরক্ষা ব্যবস্থাও মজুত করেছে এবং করছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলেন এই এলাকা কাশ্মীরের চেয়েও বেশি সামরিকভাবে সুরক্ষিত। এর আগে আমরা শুনেছি যে কাশ্মীর অঞ্চলটা হচ্ছে পৃথিবীর মধ্যে না হলেও অন্তত দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি সামরিকায়িত, অর্থাৎ সামরিকভাবে সুরক্ষিত। কিন্তু নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন শিলিগুড়ি করিডোর এবং এই অঞ্চল কাশ্মীরের চেয়েও বেশি সামরিকভাবে সুরক্ষিত। কেন সুরক্ষিত বুঝতেই পারছেন, এটি ভারতের নিজের অস্তিত্বের প্রশ্ন। যেটা বললাম যে ভারতের আসল চিন্তা কিন্তু বাংলাদেশকে নিয়ে নয়, কিংবা নেপালও নয়। ভারতের কাছে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো চীন। ওই যে ডোকলাম সংকটই হচ্ছে তার প্রমাণ। তো ভারতের ভয়, চীন যদি কখনো এই অঞ্চলে চাপ তৈরি করে তাহলে শিলিগুড়ি করিডোর ঝুঁকিতে পড়ে যেতে পারে। তাহলে এই প্রেক্ষাপটে বাংলাদেশের তেঁতুলিয়া নিয়ে কেন কথা উঠছে, এই কথাটা কেন এলো? তেঁতুলিয়া
কেন বিশ্লেষকরা বলছেন ভারতের জন্য লাইফলাইন বলছেন। তো ভারতের যে পরিকল্পনার কথা বললাম অনেক আগে থেকেই, বহুদিন ধরেই এটি আলোচনায়ও ছিল, তা হলো বাংলাদেশের ভেতর দিয়ে মাত্র 4-5 কিলোমিটার যদি একটা করিডোর তারা ব্যবহার করতে পারে, এই করিডোর তারা নির্মাণ করতে পারে, তাহলে ভারতের বিশাল লাভ। কি লাভ? ওই যে বললাম, ভারতকে তাদের সীমান্তের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে এখন প্রায় 90 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় নিউ জলপাইগুড়ির দিকে যেতে হলে, কারণ তাদেরকে ঘুরে যেতে হয়। কিন্তু যদি 4-5 কিলোমিটার বা 6 কিলোমিটার ছোট্ট করিডোরটি তারা পায়, বাংলাদেশ দেয়, তাহলে এটি 90 কিলোমিটার থেকে নেমে আসবে 84 বা 85 কিলোমিটার কমে যাবে। অর্থাৎ এতে ভারতের সময় কমবে, তাদের অনেক অর্থ সাশ্রয় হবে, অনেক ঝুঁকি কমবে, এবং প্রতিপক্ষ বা শত্রু, বিশেষ করে যদি চীনকে ধরা হয়, তাদেরকে মোকাবেলায় বিকল্প পথ তৈরি হবে। এই কারণেই বাংলাদেশের তেঁতুলিয়া ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। এখন নিরাপত্তা বিশ্লেষকরা এটি বলছেন, সামরিক বিশেষজ্ঞরাও এটি নিয়ে কথা বলছেন, ভারত কথা বলছে, বাংলাদেশও কথা বলছে। বাংলাদেশে এখন নতুন সরকার, নির্বাচিত সরকার এসছে, কি করবে এটি তারা জানে। সংকটগুলো আলোচনা হচ্ছে এই লেভেলে, সে কারণেই আমি আসলে আপনাদের সঙ্গে বিষয়টি শেয়ার করছি। এ কারণেই আসলে প্রশ্ন উঠছে যে বাংলাদেশ কি আসলে ভারতকে এমন সুবিধা দেবে কিনা, এই যে তেঁতুলিয়ার যে করিডোর তারা চায়, বা যেটি হলে ভারতের জন্য সুবিধা হয়, বাংলাদেশ কেন দেবে, দিলে বাংলাদেশ বিনিময়ে কি পাবে, অনেক বিষয় কিন্তু এখানে আছে। আমি সেই আলোচনায় যেতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি ইস্যুটি সামনে আছে, এটি নিয়ে আমাদের যারা কনসার্ন আছেন তারা কি ভাবছেন বা তারা কি ভাববেন, আগে থেকেই তারা যদি এটি তাদের বিবেচনায় নেন, আমার মনে হয় সামনে যখন এটি নিয়ে আলোচনা হবে তখন কথা বলতে সুবিধা হবে। কারণ হচ্ছে যে বাংলাদেশের সুবিধা দেবে কিনা এই প্রশ্নটা উঠছে কেন, হচ্ছে এই কারণে যে এটা তো শুধু অর্থনৈতিক সুবিধা নয়, বা এটি শুধু অর্থনীতির বিষয় নয়, সরাসরি একটি দেশের নিরাপত্তা এবং ভূ রাজনীতির সাথে জড়িত এই ইস্যুটি। যুদ্ধ বা সংকটের সময়ে কোনো দেশ কি অন্য দেশের জন্য নিজের ভূখণ্ড খুলে দেয়? মানে এমন নজির কয়টা আছে দুনিয়াতে? এই প্রশ্নটি যখন সামনে আসে তখনই আসলে বিষয়টা জটিল হয়ে যায়, এবং এটি বাংলাদেশের জন্য অত্যন্ত চিন্তার বিষয়, গভীর উদ্বেগের বিষয়। তো একসময় ভারতের জন্য শিলিগুড়ি করিডোর ছিল শুধু একটি পথ, এখন সেটা হয়ে গেছে নিরাপত্তার জন্য বিশাল একটা চ্যালেঞ্জের বিষয়। এজন্যই এটাকে সামরিক বিশেষজ্ঞরা, নিরাপত্তা বিশেষজ্ঞরা, এমনকি অর্থনীতি নিয়ে কাজ করেন যারা, তারাও বলছেন এটি লাইফলাইন হয়ে উঠেছে ভারতের জন্য। প্রশ্ন তাই এখন একটাই, দুদেশের মধ্যে যে সম্পর্ক, যেটা বললাম অন্তর্বর্তী সরকারের সময় তো সম্পর্ক দুদেশের তলানিতে ঠেকেছিল, এখন সেটি বরফ গলছে, আমরা আশা করতে পারি সম্পর্ক হয়তো ভালো হবে। কিন্তু এই বিষয়ে কি সিদ্ধান্ত নেবে এটি নির্বাচিত সরকারের বিষয়, এটি আপনার আমার বিষয় নয়। আমরা শুধু ইস্যুটি উত্থাপন করে রাখলাম, দুদেশের মধ্যে যে সম্পর্ক এখন আছে বা সামনে যদি এটি উন্নত হয়, তাতে কি এই নয়া লাইফলাইন সত্যি সত্যি বাস্তবে রূপ নেবে, সেটি দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সারা পৃথিবীতে তেল নিয়ে একটা সংকট তৈরি হয়েছে। আপনারা জানেন যে এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে ত্রিমুখী সংকট কিংবা যুদ্ধ যাই বলি না কেন, তার ফলে তেল উৎপাদন, তেল পরিবহন সবকিছু মিলে একটা সমস্যা হচ্ছে। কিন্তু বাংলাদেশে একটা সুবিধা ছিল যে বাংলাদেশে পেট্রোল এবং অকটেন পুরোটাই আমদানি নির্ভর নয়। কদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের গ্যাস ফিল্ড থেকে যে কনডেনসেট পাওয়া যায় সেখান থেকেই বাংলাদেশের চাহিদার প্রায় পুরোটা অকটেন এবং পেট্রোল আমরা পেয়ে থাকি। যেহেতু শেখ হাসিনা বলেছেন সেহেতু আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে শুনিনি বা শোনার চেষ্টা করিনি। কিন্তু হঠাৎ করেই আমরা এখন মিডিয়ায় দেখছি যে বাংলাদেশে নাকি 5টি কোম্পানি আছে যারা তেল সরবরাহের সাথে জড়িত। এই 5টি কোম্পানি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে তেল সরবরাহ করে থাকে এবং তারা সেখান থেকে চাহিদা অনুযায়ী পাম্পে এবং যেখানে যেখানে দেওয়ার সরবরাহ করে। কিন্তু একদিকে এই তেল সরবরাহকারী কোম্পানি আমাদের যে লোকাল প্রোডাকশন প্রচুর পেট্রোল এবং অকটেন, এবং তাদের এখন রিজার্ভারে রাখার জায়গা নেই। ওদিকে আবার আপনারা তো জানেনই তেল নিয়ে কি চলছে। এইটার কারণ কি? এই কারণ খুঁজতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম যে এটা সত্যি যে দেশে প্রচুর পরিমাণে তেল আছে, কিন্তু সেই তেলটাকে চ্যানেলাইজ করে সাধারণ মানুষের কাছে আসতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এখানে একটা
কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে এবং এই কৃত্রিম সংকট করার মধ্য দিয়ে নানা রকমের চুরি চামারি জালিয়াতি এই খবরগুলো আপনারা পেয়েছেন, কিন্তু এর চেয়েও বড় খবর হলো যে এই সংকট দেখিয়ে এখন বিদেশ থেকে তেল আমদানি করা হবে। এই তেল আমদানির সময় যেটা করা হবে সেটা হলো যে প্রচলিত বাজার দরের চাইতে বেশি দাম দিয়ে এই তেলটা কেনা হবে। এর ফলে যে অতিরিক্ত টাকাটা কেনার ব্যয় হবে দেশের, সেই টাকাটা এই দুর্নীতিবাজরা, এই সিন্ডিকেটটা, সরকারের ভেতরে লুকিয়ে থাকা এই সিন্ডিকেটটা এই টাকাটা মেরে খাবে, লুটপাট করবে, দুর্নীতি করবে। সুতরাং এই সাধারণ মানুষের এই তেল সংকটটা আসলে যতটা না প্রকৃত, আমরা তো মনে করেছিলাম যুদ্ধের কারণে হরমুজ প্রণালী, যেহেতু সেখানে থেকে জাহাজ আসা যাওয়াটা একটা কঠিন হয়ে গেছে, বাংলাদেশের তেল পরিবহন করে যেসব জাহাজ আসে তার একটা বড় অংশ এই হরমুজ প্রণালী অতিক্রম করে আসে। সুতরাং আমরা কিন্তু বিশ্বাস করেছিলাম যে তেল নিয়ে আসলে একটা সমস্যা হচ্ছে, কিন্তু এখন আমরা বুঝতে পারছি এদিকে আমেরিকা রাশিয়ার থেকে তেল কেনার জন্য পারমিশন দিয়েছে যে 2 মাসের মধ্যে মতো সময়, 2 মাসের জন্য আমরা রাশিয়ার থেকে তেল কিনতে পারবো। কিন্তু এখন কথা হলো যে এখন একটা সুবর্ণ সুযোগ, রাশিয়ার থেকে আমরা বেশি দামে তেল কেনা দেখাবো এবং সেখান থেকে আমাদের কমিশনটা হালাল করে নেব। কারণ হাওয়া ভবন তার অস্তিত্ব নেই ঠিকই, কিন্তু হাওয়া ভবনের সাথে যে মানুষগুলো ছিল তারা তো এই সরকারের সাথে আছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেই আছে। সুতরাং সেই কমিশনের সেই পুরনো গল্প আমরা আবারও শুনছি, আবারও দেখছি সেই একই নাটক। কিন্তু এই যে তেলের দাম 15 থেকে 20 টাকা বাড়ানো হলো, এর ফলে জনজীবনে কি হবে? এর আগে শেখ হাসিনার আমলে মাঝে মধ্যে তেলের দাম বাড়তো, হয়তো লিটার প্রতি 2 টাকা। একবার লিটার প্রতি 2 টাকা তেলের দাম বৃদ্ধিতে মির্জা ফখরুলের আমরা 2টি বক্তৃতা শুনেছিলাম। আমি এই বক্তৃতা দুটো আপনাদের একটু শোনাবো খুব অল্প সময়ের জন্য, কারণ এরা যখন কথা বলে তখন তো এরা মনে করে যে আমরা বোধহয় সব ভুলে গেছি। এছাড়াও একটা দুর্নীতির খবর আমরা পেলাম। আপনারা জানেন যে 2024 সালের জুলাই আগস্টে যে রেজিম চেঞ্জ, যে জঙ্গি অভ্যুত্থান, সেখানে আমরা সব সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের কথা বলে থাকি, কিন্তু এর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল সেই সময়ের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। এই নাজমুল হাসান, আপনারা যদি তার 2024 সালে তার সে কোথায় কোথায় গেছে দেশের মধ্যে এই তালিকাটা যদি বের করেন, তাহলে দেখবেন সে একাধিকবার চিটাগাং গিয়েছে এবং তিনি চিটাগাংয়ে গিয়ে একাধিকবার তিনি বিভিন্ন বিদেশি প্রতিনিধিদের সাথে মিটিং করেছেন এবং এই প্রতিনিধিদের সাথে তিনি বোট ক্লাব এবং সেখানে একটা হোটেল আছে, সেই রেডিসন হোটেল বোধহয়, সেই হোটেলে তিনি একাধিক মিটিং করেছেন এবং প্রত্যেকটা মিটিং এ এই সরকার পরিবর্তন, রেজিম চেঞ্জ, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো এই নাজমুল হাসান সম্প্রতি তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ শোনা গেছে, সেই সাথে নৌবাহিনীর আরো কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোনা গেছে। শুধু শোনা নয়, এই অভিযোগগুলো দুর্নীতি দমন সংস্থায় জমা পড়েছে এবং দুর্নীতি দমন সংস্থার পক্ষ থেকে তদন্তও করা হয়েছে এবং এই তদন্তে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান, তারও একটা বড় রকমের দুর্নীতির সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে। এদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা হলো যে ক্ষমতার অপব্যবহার, কেনাকাটায় দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং তাদের যে ট্যাক্স রিটার্ন, নিজস্ব ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এগুলো সব চুলচেরা বিশ্লেষণ করে দেখা গেছে যে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক দুর্নীতি করেছে। যেমন চীন থেকে 6টা ক্রেন কেনার কথা 286 কোটি টাকা দিয়ে, কিন্তু নৌবাহিনীর প্রধানের সাথে সলা পরামর্শ করে সবাই মিলে এই 286 কোটি টাকা দিয়ে তারা 3টি ক্রেন কিনেছে, যেটা দিয়ে 6টি ক্রেন কেনার কথা ছিল এবং যেত। বাজার দর পরীক্ষা করে দেখা গেছে যে এই টাকায় 6টা ক্রেন কেনা যেত, কিন্তু তারা 3টা ক্রেন কিনেছে এবং বাকি অর্ধেক টাকা 143 কোটি টাকা তারা লুটে পুটে খেয়েছে এবং এই টাকা বিদেশে পাচারেরও প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন সংস্থা। আটলান্টায়, আমেরিকার আটলান্টা বেস 2-3টা নাম উঠে এসেছে যারা এই টাকা পাচারে সহায়তা করেছে এবং প্রত্যেকটা দুর্নীতির সাথে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানের নামও উঠে এসেছে। এর বাইরে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মোংলা পোর্ট অথরিটি,
এই সবাই বেশ কিছু দুর্নীতি, ড্রেজিং এর দুর্নীতি, জাহাজ কেনার দুর্নীতি, চীন থেকে 6টা জাহাজ কেনার কথা, সেখানেও প্রায় 486 কোটি টাকার দুর্নীতির সম্পৃক্ততা পাওয়া গেছে। এবং এই যে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান, তার স্ত্রী মিসেস নাজমুল হাসান, তার ভগ্নিপতি, তিনি একজন ব্যবসায়ী এবং আওয়ামী লীগ আমলের সাংসদ ছিলেন, মৌলভীবাজার 3 আসনের সাংসদ। তিনি সম্প্রতি বাংলাদেশ থেকে কাতারে গিয়েছেন এবং কাতারে এই এমপি একটি মার্কেট কিনেছেন বলে এই তদন্তে উঠে এসেছে এবং সেখানে বলা হয়েছে যে এই মার্কেট কেনার পুরো টাকাটাই নাজমুল হাসান দিয়েছেন। তার মানে একদিকে রেজিম চেঞ্জ, একদিকে মানে সরকারের সাথে মির্জাফরি, আবার দুর্নীতির বিরুদ্ধে কথা বলে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া, ওয়াকারের ডান হাত হিসেবে কাজ করা। এখন এই আমি যে ইনফরমেশন গুলো দিলাম এগুলো সবই দুর্নীতি দমন সংস্থার তদন্ত থেকে পাওয়া রিপোর্ট এবং এটি অলরেডি একটি বিদেশি প্রচার মাধ্যমে প্রকাশিতও হয়েছে। সুতরাং আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যে এই নৌবাহিনী প্রধান, এই তারপরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, এদের যে দুর্নীতির তথ্য প্রমাণ উঠে এসেছে সেই বিষয়ে তারা যেন দ্রুত ব্যবস্থা নেয়।